দিয়েছো কারণ লোক যাবে তো। দেখুন দিদি ভাই, আপনারা কিন্তু মসজিদের ব্যাক সাইড দিয়ে প্রবেশ করছেন, এটা কিন্তু পেছন সাইড। এই যে রাস্তাটাতে হেঁটে এলেন, ডানে বাড়ি যে গার্ডেনটা সাজানো রয়েছে, এগুলো কিন্তু সমস্ত রিসেন্ট নবাব পিরিয়ডে ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট টেক আপ করার পর পুরোটাকে সাজানো। ব্যাক সাইডে নবাব পিরিয়ডে সপ্তাহে 2 দিন করে সবজির বাজার বলে এখনও এখানকার রানিং অ্যাড্রেস রয়ে গেছে সবজি কাটরা মসজিদ। সবজি কাটরা, এই যে কাটরা ভাষাটা অ্যাকচুয়ালি আরবিও, গঞ্জ কিংবা বাজার। আপনারা যদি কলকাতা থেকে এসে থাকেন নিশ্চয় জানতে পারবেন, কলকাতা বড় বাজারে রয়েছে রাজা কাটরা, লক্ষ্মী কাটরা। কাটরা শব্দর অর্থই গঞ্জ কিংবা বাজার। বলুন, হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে আছেন বর্তমানে মুর্শিদাবাদের সবজি কাটরা। এবার একটু লক্ষ্য করতে হবে বাবু, স্যার লক্ষ্য করবেন স্যার, এই যে দুই সাইডে দুটো ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, মিনার, বাংলা দুরুজে বলা হয়। এই ওয়াচ টাওয়ার কিন্তু 4 কোণায় 4টে ছিল। টাওয়ারের হাইট হচ্ছে 70 ফুট, 67খানা করে সিঁড়ি রয়েছে। দুঃখের বিষয় এখন আর পর্যটন এখানে উঠতে দেওয়া হয় না। দিল্লি কুতুব মিনার অ্যাক্সিডেন্টের পর স্যার একটু খবর নিয়ে দেখবেন, ভারতবর্ষের আর কোনো মনুমেন্টেই সরকার অ্যালাউ করছে না। দ্বিতীয় কাজ করা, এই মিনারে 300 বছর আগে একটা কাজ করা হতো। এখন যেমন প্রত্যেকটা মসজিদে 5 বেলায় একটা আজান দেওয়া হয় না, আল্লাহু আকবার বলে মাইকে। 300 বছর আগে তো আমাদের দেশে কোনো মাইকের ব্যবস্থা ছিল না। এই মিনারের উপরে উঠে বড় বড় টিনের চোঙ কিংবা বাঁশের চোঙে, স্যার এই দিকটা কিন্তু পশ্চিম দিক, আরবিএন আজান দিত, আওয়াজটা যেন বহুত দূর চলে যায়। দ্বিতীয় কাজ করা হতো দিদি ভাই, প্রতিরক্ষার জন্য রীতিমতো সিপাহী মোতায়েন থাকতে, কোনো শত্রু আক্রমণ করছে কিনা এগুলোকে ফলো করা। স্যার এই যে ওয়ালে দেখা যাচ্ছে না ইংরেজি উল্টোটিগুলো, এগুলো কিন্তু সমস্ত আলোর ব্যবস্থা ছিল। কারণ 300 বছর আগে আমাদের দেশে কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না। মাটির প্রদীপ, মোমের বাতি, ল্যাম্প, মশাল, ওয়েল হ্যাঙ্গার ইত্যাদি দিয়ে গোটা মসজিদটাকে আলো করা ছিল। গেটগুলো প্রত্যেকটা ছোট, এরও একটা উদ্দেশ্য নিশ্চয় জানবেন আপনারা শিক্ষিত লোক। যে কোনো ধর্মস্থান গির্জাও করতে পারে, মন্দিরও হতে পারে। স্যার ঠিক বলেছেন, মাথাটা নিচু করে মসজিদের সম্মান জানিয়ে আমরা ভেতরে আসুন। স্যার দিদিভাই, এই যে বড় ঘরটার নিচে আমরা দাঁড়িয়ে আছি, ওপরেও কিন্তু একই মাপের ঘর রয়েছে। 4 দিকে বেষ্টন করা রয়েছে 100টি ঘর। এতে কি করা হতো? 6টা মুসলিম ছাত্র, একটা মৌলবী। মৌলবী মানে শিক্ষক। তখন কিন্তু ওরা বাংলা পড়াতো না, উর্দু আরবি মিলিয়ে 700 কোরআন পাঠী নিখুঁতভাবে কোরআন চর্চা করতে পারবে। 6 আর 7 ইসলামিক শিক্ষা কেন্দ্র যে ব্যবহার করা হয় না, এইভাবেই 300 বছর আগে করতে দিচ্ছি। আর ওগুলো বাইরে উল্টো গুলো দেখছেন, এইগুলো কিন্তু সমস্ত কুলঙ্গির ব্যবস্থা, সেইভাবেই আলোচিত করছে। স্যার সামনে যে আমরা বিশাল মসজিদটা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু মেন মসজিদ। আমরা উপরে যাব, মক্কার যে কাবা শরীফ তারই অনুকরণ করে 1723 খ্রিস্টাব্দে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ তৈরি করেছিলেন। এই মুর্শিদ কুলি খাঁর নাম অনুকরণ করে এই জেলাটার নাম হয়েছে মুর্শিদাবাদ। এবং এই নবাব মুর্শিদ কুলি খাঁ দিদি ভাই হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। পরে বলে দেবো যে কি করে উনি মুসলিম। এই মসজিদের নিচটা, তলাটা পুরোটা আন্ডারগ্রাউন্ড ছিল। 1958-এ 1958 সালে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ টেক আপ করে স্যার ভেতরটাকে সিল করে দেয়। সিল করার উদ্দেশ্য, বাবুকে উপরে দেখাবে, এই যে উপরে 2 সাইডে দুটো গোলাকার গম্বুজ রয়েছে না, মাঝেও কিন্তু 3টে ছিল। পঞ্চগম্বুজ বিশিষ্ট মসজিদ বলা হতো। ভূমিকম্পে মাঝে 3টে ভেঙে পড়ে যায় এবং আশেপাশে প্রচুর জায়গা ক্ষয়ক্ষতি হয়ে যায়। আপনারা কিন্তু লক্ষ্য করবেন দিদি ভাই, এতে কিন্তু কোনো লোহা, রড, কাঠ কোনো কিছু নেই। পরস্পর ইট এবং মশলার উপর আর্ট করে একে বলা হয় স্যার খিলানের উপরে এবং সমস্ত বাংলায় এই ছোট ইট। কারণ যে তখনকার দিনে বলা হতো বাংলায় 250, 300, 400 বছর। হ্যাঁ, ওই তখন সুরকি চুন, খয়ের জল, পিঠাগুড়ের জল, এই ছিল তখনকার মশলা। কারণ তখনকার মশলা করতে হেভি টাইম লাগতো।
যেমন এখন স্যার এই যে বালি আর সিমেন্ট দিল মশলা করলে কাজ শুরু করবে, কিন্তু তখনকার এই ফুল ফুলকি ইত্যাদি দিয়ে 8 দিন 10 দিন ওই কোদাল দিয়ে উল্টাতে পাল্টাতে হতো জল দিয়ে, এবং যেদিন কাজ করতো সেদিন চিটাগুড়ের জল, মেথির জল, তেঁতুল গোলা জল যেন নোনা না করে এইভাবে। আর তখনকার যে চুনটা এখন মিলবে না স্যার, তখনকার চুনটা হেভি চুন পাওয়া যেত। হ্যাঁ দিদি ভাই একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন হ্যাঁ এটা কিন্তু পুরনো কাজ, এইটা কিন্তু পরে সংস্কার করে। কারণ এরা এমনভাবে সংস্কার করবে যেন পর্যটন বুঝতে পারে যে এটা যেন 300 বছরের জিনিস। 300 বোধ হয় 1 বছর পূর্ণ হলো 1723-এ। এই যে এই প্লাস্টার দেখছেন না দিদি ভাই, এটা কিন্তু অরিজিনাল, এরকম সাদা হালকা প্লাস্টার। আচ্ছা বিভিন্ন জায়গায় স্যার সমস্যা করে, এগুলো পরে বিভিন্ন জায়গায় সমস্যা করে, দেখলেই একটু ভালো চোখে দেখলেই স্যার একটা জিনিস লক্ষ্য করে এখান থেকে সেটা কিন্তু পরে আর ওইগুলো। আচ্ছা এটা তো মুসলিম মসজিদ, অনেক জায়গা দেখতে পাবেন হিন্দু মন্দিরে কৃষ্ণের বাসি, সরস্বতীর বীণা। এই নবাব মুর্শিদ কুলি খাঁ ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে পরে কিন্তু হিন্দু বিদ্বেষী হয়ে গেছিলেন, কারণ ওনাকে তখন ছোটোবেলায় মিনা বাজারে বিক্রি করেছিলেন, কিন্তু পরে যে কোনো প্রকারে হোক যে কোনোভাবে হোক জেনে ফেলেছিলেন তিনি হিন্দু ঘরের সন্তান। হিন্দু সমাজে ফেরার জন্য একবার নয় বহুবার চেষ্টা করেছিলেন, কিন্তু তখনকার হিন্দু সমাজ এতটাই গোড়ার সমাজ ওকে কোনো মতেই মেনে করেনি, সেই রাগটা থেকে গিয়েছিল। যেই ক্ষমতা এলেন হুকুম করলেন আশপাশে যত দেব দেবতার মন্দির সব ধ্বংস করে দাও, ধ্বংস করে এই মসজিদ অল কমপ্লিট করে এবার পরে একটা মন্দিরও করে গেছেন, এবং শেষ জীবনে অনুতপ্ত হয়ে বললেন যে আমাকে এমন জায়গাটা কবরটা দেবে যে আমার কবরের উপর দিয়ে সাধু মহাপুরুষ দরবে নমাজি লোক যখন হেঁটে এসে মসজিদে নমাজ পড়বে তাদের পায়ের ধুলো পড়বে। পরে অনেক কথা বলবো, আমি যে অন্যায়টা করেছি ঈশ্বরের কাছে যেন অন্যায়টা। আচ্ছা মা বললো আমরা তো বুক করছি জায়গাটা তো লিঙ্কটা পাবো পুরো বলো জায়গাটাকে দেখিয়ে নিই তারপর আমি বলবো। মাসিকে দেখো, মাসি আসুক তারপর শুনবো। দিদি ভাই একটু পায়ের নিচে লক্ষ্য করতে হবে, স্যারও একটু পায়ের নিচে লক্ষ্য করবে, বাবু একটু পায়ের নিচে লক্ষ্য করবে। এই যে পায়ের নিচে লক্ষ্য করে দেখা যাবে 7-8 রকমের ডিজাইনের স্কোয়ার গোল গোল করা, প্রত্যেকটা কিন্তু প্রার্থনা করা আসন, মানে নমাজ পড়া। হ্যাঁ তাহলে দিদি ভাই এবার দূরে তাকিয়ে দেখুন, এই পুরো চাতালটার মধ্যে 2000 আসন রয়েছে। নওয়াব পিরিয়ডে যখন নমাজ হতো 2000 মুসলিম ভাই একসঙ্গে বসে নমাজ পড়তে পারতেন, এরকম ব্যবস্থা ছিল। যখন নমাজ হতো স্যার, এই যে উপরে যে লোহার কোড়াগুলো রয়েছে না কালো কালো বাবু, ওই কোড়ার থেকে ওই দেখুন আংটা, কালো আংটা সোজাসুজি কিছু নষ্ট হয়ে গেছে, ওই সামনে আমাদের ফলের ব্যবস্থা ছিল, ওদের গায়ে কোনো রৌদ্র বৃষ্টি না লাগে ধীরে ধীরে ঘোরাতে হয়। ওয়ালে যে বাচ্চার মতো খোপ করা রয়েছে না, তখনকার দিনে দামি বেলজিয়াম গ্লাস মানে কাঁচ ফিট করা ছিল 7-8 রকমের। সন্ধ্যার পরে মানে 7-8 রকম কালার, সন্ধ্যার পরে তখন তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না, চার সাইডে যখন মাটির প্রদীপ, মোমের বাতি, ল্যাম্প, মশলা ইত্যাদি আলোগুলো দেখতো, ওই আলোটাতে কাছে করতো না রিফ্লেক্ট এইভাবেই তখনকার দিনে পরিচালনা করতেন, কারণ তখন তো বিদ্যুৎ ছিল না। এইবার আমরা মেন মসজিদের ভেতরে যাব। মেন মসজিদের বাবু যেমন 5টায় যে গেট দেখা যাচ্ছে, 5টা গম্বুজ ছিল, এটা 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে 3টে ভেঙে পড়ে। চলো এবার আমার একটু মেন মসজিদ আছে। উপরে দেখা যায় এই যে উপরে মাঝেও 3টে পঞ্চগম্বুজ বিশিষ্ট মসজিদ বলা হতো, মাঝে 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে ভেঙে
কাঠ কোনো কিছু নাই, হ্যাঁ খিলান। ওই যে সাদাগুলো দেখছেন না স্যার, ওই জায়গায় কিন্তু অরিজিনাল, এগুলো কিন্তু পরে বিভিন্ন জায়গায় মানে সংস্কার প্লাস্টার করে, বুঝলেন? সাদাগুলোই হচ্ছে প্লাস্টার। তখনকার দিনে আর তখনকার দিনে যে কেমিক্যাল দিয়ে তৈরি হয়েছিল। এই পয়েন্ট, হ্যাঁ বলেছি, এই পয়েন্টটাই হচ্ছে মসজিদের মিডিল পয়েন্ট এবং মেন পয়েন্ট। এইখানে কুষ্টি পাথরে লেখা আছে ভাই, লাহিলাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বাংলায় বলছেন যে যিনি আরবের মুহাম্মদ, উভয় জগতেরই গৌরব। আর ওই যে তিনটে ধাপি দেখা যাচ্ছে না স্যার, 1 2 3 এটাকে মুসলিম ভাষায় মেম্বার বলা। হ্যাঁ, এইখানে যখন মুসলিমদের যিনি বড় ইমাম সাহেব এই পশ্চিম হয়ে যে দাঁড়াতেন, বাইরে থেকে 2000 লোক একসঙ্গে তখন, আচ্ছা ওই জায়গাটা উঠে দাঁড়াতেন। হ্যাঁ এটা পশ্চিম হয়, উঠে না, পশ্চিম হয়ে না। কারণ মুসলিমরা দেখবেন মসজিদে সবসময় পশ্চিম হয়ে নামাজ পড়ে। এইবার আমাদের যেতে হবে নবাব মুর্শিদ কুলি খান বুকের উপর থেকে যেতে হবে, এটাই হচ্ছে ইতিহাস। দেখুন ভালো করে বুঝে নিন স্যার, ভালো করে বুঝে নিন। এই মুর্শিদাবাদে 18টা নবাব মিলে নবাবি করেছে। তার মধ্যে 5টা নবাব হলো স্বাধীন নবাব, 13টা নবাব হচ্ছে ইংরেজদের আমলে পরাধীন নবাব। ইনি হচ্ছেন মুর্শিদ কুলি খান, প্রথম নবাব। হ্যাঁ, তারপরে নবাব হন মুর্শিদ কুলি খান জামাই সুজাউদ্দৌলা। এই সুজাউদ্দৌলার স্ত্রী হচ্ছে আজিমুন্নেসা বেগম, যাকে কলিজা খাকি বেগম বলে পরিচিত। স্যার কাঠগোলা গিয়েছিলেন স্যার। তারপরে নবাব হন সুজাউদ্দৌলার ছেলে সরফরাজ খাঁ। সরফরাজ খাঁ যখন নবাব হন, এর বয়সটা কিন্তু অতি বাচ্চা। তখন একটা নিয়মই ছিল, বাবার পর ছেলে, তার বয়স তার 14ও হতে পারে, 18ও হতে পারে, 20ও হতে পারে। এই সুযোগটা নিয়েছিলেন আলীবর্দী। আলীবর্দী অ্যাকচুয়ালি ছিলেন বিহারের নায়েব। গিরিয়ার যুদ্ধে, মুর্শিদাবাদেরই ফরাক্কা যাওয়ার পথে গিরিয়া নামক স্থান পড়বে। গিরিয়ার যুদ্ধে সরফরাজকে নিহত করে আলীবর্দী হলেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। এবার আলীবর্দীর তো ছেলে ছিল না, 3টেই মেয়ে, ছোট মেয়ে আমিনার সন্তান হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। 1757 23শে জুন পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধর পর এই যে মির্জাপুর থেকে 13টা নবাব নবাবি করেছে, এরা কিন্তু সমস্ত ইংরেজদের এবং পরাধীন। এখন যে বর্তমান হাজারদুয়ারি দাঁড়িয়ে আছে ভাই, এই হাজারদুয়ারি তৈরি করেছে মির্জাপুরের 5ম পুরুষ নবাব নাজিম হুমায়ুন। সিরাজ যেটা তৈরি করেছিল, হাজারদুয়ারির নিচেই ভাগীরথী নদী বইছে, গঙ্গার ওপারটা ছিল। হিরাজহিল মনসুরগঞ্জ প্যালেস, সেই প্যালেস ভেঙে যান 80 বছর পর ইংরেজ আমলে বর্তমান এই হাজারদুয়ারি দাঁড়িয়ে আছে। হ্যাঁ জি ভাই দেখুন, এই নবাব মুর্শিদ কুলি খাঁ ছিলেন দাক্ষিণাত্য হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। এর নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, বাবার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র। মুর্শিদ কুলি খাঁর বয়স যখন 6 বছরের বাচ্চা, তখন দিদিভাই আমাদের এই ভারতবর্ষ না বড় বড় শহরে মিনাবাজার বলে একটা বাজার হতো, সারাতে দিল্লি গিয়েছিল। ওই মিনাবাজার এলাকায় কী হতো, সোনা দানা হীরা মুক্তা তো বিক্রিই হতো, তার সঙ্গে রাতের অন্ধকারে ছোট ছোট ছেলে মেয়েদের চুরি করে বিক্রি করা। এই নবাব মুর্শিদ কুলি খাঁকে ছোটোবেলায় চুরি করে বিক্রি করে দেন ইস্পাহানের এক ধনী বণিক মুসলিম হাজি সাহেব। ছোটোবেলায় কিনে নিয়ে বড় করে ইসলাম ধর্মে দীক্ষিত করে মুর্শিদ কুলি খাঁর বয়স যখন 18 থেকে 20 বছর হয়, তখন স্যার দিল্লিতে মোগল সম্রাট ছিলেন অরঙ্গজেব। অরঙ্গজেবের দরবারে প্রথম উনি যে কোনো কর্মে নিযুক্ত হওয়া পর অতি বিশ্বাস এবং দক্ষতার ফলে তহসিলদার পদ পেয়েছিলেন। তহসিলদার যারা খাজনা ট্যাক্স তহসিলদার হয়ে তখন আমাদের তখন স্যার দিদিভাই বাংলা বলতে যেটা ওপার বাংলাদেশ না, এপার বাংলা আমাদের এক বাংলা ছিল। বঙ্গের রাজধানী বলতে ছিল ঢাকা, এবং ঢাকার নাম ছিল বাবু জাহাঙ্গীরনগর। 1703-এ মুর্শিদ কুলি খাঁ এসেছিলেন জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর থেকে 1705-এ এই মকসদাবাদের রাজধানী মকসদাবাদ এবং বর্গীদের দমন করে এবং জেলার নাম পরিবর্তন করে মকসদাবাদের থেকে নবাব মুর্শিদ কুলি খাঁর নাম অনুকরণ করে হলো মুর্শিদাবাদ। এবং তখনকার দিনে তো টাকার বহুত মূল্য, 10 টাকা 20 টাকা তার বহুত মূল্য ছিল।
তখনকার দিনে 1 কোটি টাকা রাজস্ব কর পাঠিয়েছে। বাবু ইতিহাস নিশ্চয় পড়েছ। মারাঠা যুদ্ধে অরঙ্গজেবের কিন্তু কোষাগার শূন্য হয়ে গেছে। তাতে তিনি চরম খুশি হয়েছিলেন। খুশি হয়েই প্রথমেই বাংলার স্বাধীন নবাব বলে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে মুর্শিদ কুলি খান নিজ ক্ষমতার বলে বাংলা, বিহার, উড়িষ্যারও নবাব হয়েছে। মিডিল পয়েন্টে ক্ষমতার আগে উনি যে কোনো প্রকারই হোক, যে কোনোভাবে হোক জেনে ফেলেছিলেন যে হিন্দু ঘরের সন্তান। হিন্দু সমাজে ফেরার জন্য স্যার একবার নয় বহুবার চেষ্টা করেছিলেন, কিন্তু তখনকার হিন্দু সমাজ কোনো মতেই মেনে নিল না। সেই রাগে অনেক মন্দির ধ্বংস করে, কিছু হিন্দু বেশি কাজ করে, সেই জীবন অনুতপ্ত হতো যে আমার কাজগুলো করা ঠিক হয়নি, ঈশ্বরের কাছে অনেক অন্যায় হয়ে গেছে, আমাকে এমন জায়গাটা কবরটা দেবে যে সমস্ত সাধু মহাপুরুষ দরদের সমাজগুলো ছুটে আসছে, তাদের পায়ে ধুলো করবে, আমি যে অন্যায়টা করেছি মুক্তি পাবো। হ্যাঁ হ্যাঁ, খোরবাগে গিয়েছিলেন তো, খোরবাগ, হ্যাঁ খোরবাগে গিয়েছিলেন। খোরবাগে আছে সিরাজ আলিবর্দী এবং সিরাজের স্ত্রী লুৎফান্নেসা। সিরাজের একটা যে 3 বছরের মেয়ে ছিল জহুরা, তাকেও মির্জাফরের ছেলে মিরন মোহাম্মদী বেগকে দিয়ে নিঃসন্দেহ হত্যা করে। আচ্ছা দিদি, আমার তো মুসলিম মসজিদ পশ্চিমে, ওরা মক্কা শরীফে স্মরণ করে। এইটা পূর্ব দিক 1 কিলোমিটার দূরেই নদী ছিল। তখনকার দিনে ওরা নদীপথেই যাতায়াত করতে, কিন্তু নদীপথ হাইরোড হওয়ার ফলে, হাইরোড আমাদের দেশ পার্টিশন হওয়ার পর 72-75 বছর হবে, হাইরোড হওয়ার পর মানে ব্যাক সাইডটা ফ্রন্ট হয়ে গেছে, নদীপথটা বন্ধ, এবং প্রায় 22 বিঘার মতো জায়গা সেন্ট্রাল গভর্নমেন্ট। ওই দেখুন স্যার, এটা প্রায় বছর 3-4 হলো তৈরি করেছে। হ্যাঁ, ওই যে সাদা কাজটা দেখছেন ওইটা হচ্ছে অরিজিনাল। এই 2 সাইডে কিন্তু সংস্কার করা, বিভিন্ন জায়গায় সংস্কার করা। ওগুলোকে রেখে দিয়েছে হেরিটেজ হিসেবে। কোনো সংস্কার করছে বোঝাই যাচ্ছে। কালো কালো চোখ পড়ে হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জায়গায় সংস্কার করে, না তো নষ্ট হয়ে যাবে তো। তাহলে দুই ভাইরা, এটা কিন্তু ফ্রন্ট সাইড এলাম আবার। এই ফ্রন্ট সাইডেই আমাদের এই পায়ের নিচেই রয়েছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর কবরটা। কিন্তু কবরটা আমরা নিচে গিয়ে দেখতে পারবো, অসুবিধার কারণ নেই। এর ওপরে আগে ফাঁকা ফাঁকা এরকম লোহার নেট সিস্টেম ছিল পায়ে ধুলো পড়ার জন্য, কিন্তু নেটটা যখন খারাপ হয়ে গেল, সেন্ট্রাল গভর্নমেন্ট চেক আপ করে চিন্তা করলেন যে উপর থেকে তো জল বৃষ্টি নয়, তো কবরটা নষ্ট হয়ে যায়। একটা জিনিস লক্ষ্য করবেন দিদিভাই, আপনারা যখন কোটবাড়ি গিয়েছিলেন, ওইখানে সমস্ত নবাবদের নবাব আলিবর্দী সিরাজের কবরগুলো দেখুন না, ওপরটা কিন্তু মেঝো করা, কিন্তু এই কবরটা দেখবেন স্যার 4 সাইড বাঁধানো, আজও কিন্তু ওপরটা মাটি, কারণ এতে কোনো দামি চাদরও দেওয়া হয় না, মেঝো করেও দেওয়া হয় না। নবাব মুর্শিদ কুলি খান 1723-এ বেঁচে থাকাকালীন এই মসজিদ তলকম তৈরি করে 1725-এ মারা যান, 2 বছর পর মারা যান। উনি জানতেন যে এখানেই তিনি সাইডে থাকবেন। এই রাস্তাটা কোনো সাইড দিতে, সেন্ট্রাল গভর্নমেন্ট মানে পর্যটকদের টয়লেট, এবং পেছনেরটা হচ্ছে সরকারি কোয়ার্টার, যারা তাপরা দিচ্ছে এখান থেকে ভেতরে যাওয়া যায়। জুতো খুলছো কেন? ইনি হচ্ছেন বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খান, মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা, যার নামে জেলার নাম হয়েছিল মুর্শিদাবাদ। এবং মুর্শিদাবাদে 18টা নবাব নবাবি করেছে, মুর্শিদ কুলি খান একমাত্র কম্বাইন্ড। এটা জগৎবন্ধুর ধামটা ভাগীরথীর ওপারে। এটা মতিঝিলটা সন্ধ্যার দিকে দেখবেন, লাইট অ্যান্ড সাউন্ডটা যদি চালু হয় দেখুন। জাহানকোষা কামানটা দেখে না স্যার, এই সামনেই বাঁ দিকে মোড় থেকে একটু যেতে হবে। এই জাহানকোষা কামানটা নবাব মুর্শিদ কুলি খাঁ যখন ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে নিয়ে আসে, তখন এই কামানটা নিয়ে এসেছিল। কামানটার বয়স 400 বছর হয়ে গেছে, জাহাঙ্গীরের আমাদের তৈরি। এবং তুমি শুনলে না জাহানকোষাটা শোনো, আবার শোনো। হ্যাঁ দিদি ভাই, নবাব মুর্শিদ কুলি খাঁ যখন ঢাকা থেকে রাজধানী স্থানান্তরিত করে মুর্শিদাবাদ, তখন এই কামানটা নিয়েছিলেন, আমার সঙ্গে অনেক কিছু নিয়েছিলেন। পরবর্তীতে যে জায়গাটা কামানটা রয়েছে, সেই জায়গাটা একটা অস্ত্রাগার তৈরি করেছিল।
ছোটোখাটো যেসব যন্ত্রপাতি ইত্যাদি কিছু পলাশির যুদ্ধে নিয়ে গেছে, কিছু হাজারদুয়ারি হয়ে গেছে। এই বিশাল কামানটা এই ভূমিটা ভেঙে যাওয়ার ফলে ওইখানে রেখে দিয়েছে এবং একটা পরবর্তীতে একটা গাছের সঙ্গে বেঁধে ছিল। পরে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখলো যেটা দেখার মতো জায়গা। এর একটাই বৈশিষ্ট্য স্যার, এর উপরে 400 বছর কামান এখনো জং পড়ে, অষ্টধাতুর কামান। নিশ্চয় যাবে 8টা কত দূর এখান থেকে? সামান্য 1 কিলোমিটার হবে। এটা কাটরার মধ্যে এইটাই হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা আজিমুন্নেসা বেগমের জীবন্ত কবর। ওই মেয়েটা তখনকার দিনে যক্ষা রোগ হয়েছিল। দেখুন বাংলা ভাষায় বলতো না যে যার হয়েছে যক্ষা তার নাই রক্ষা, মানে চিকিৎসার ব্যবস্থা ছিল না। নবাবী কবিরাজ মানে হেকিম সাহেব বলেছিলেন যে নবাবের মেয়ের যা ব্যাধি হয়েছে, রোগ হয়েছে, প্রত্যেক দিন যদি একটা বাচ্চা শিশুর কলিজার সঙ্গে গাছের শিকড় বেটে খাওয়ান যায়, রোগটাও ভালো হয়ে যায়। কিন্তু নবাব জানতেন না এটা বেগম তেমন। তখন তো ওদের পয়সা করে অভাব ছিল না, চোরাই লোকদের দ্বারা নিয়ে আসতো। এই খবরটা আস্তে আস্তে নবাব জেনে ফেলে এবং তাকে জীবন্ত কবর দিয়ে উপরে একটা মন্দির তৈরি করে দেয়। যখন কাঠগোলা বাগানে যাবেন এখন যারা নবাবী ক্যাটার্সে বেঁচে আছে তারা কিন্তু সমস্ত মির্জাফরের বংশধর। তারা যেখানেই মারা যাক এইখানে আনার চেষ্টা করে। তাদের 1100 কবর। হ্যাঁ, এইখানে সিরাজদৌলাকে মারা হয়েছিল। হ্যাঁ, মির্জাফরের বাড়ির গেট এখনো বলে নিমক হারাম দেব, এইখানে মারা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ধরে এনেছিল। আর দানশাহ ফকিরের কবরটা বলেনি আপনাদের, যে যিনি ওই বাইরের যে কবরটা আছে লম্বা, ওই যে খেজুর গাছের মতো লম্বা মোটা গাছ, ওর নিচেই আছে কবরটা। দানশাহ ফকির 1001 টাকার জন্য সিরাজকে ধরিয়ে তখন হ্যাঁ 1000 টাকার দাম ছিল তো ওই সিরাজের। আর সিরাজ তো বিশাল ওই মুর্শিদাবাদের যে 18টা নবাবি করেছে, সিরাজই ছিলেন 7 ফুট 2 ইঞ্চি, বিশাল শক্তি ছিলেন। আর মুর্শিদ কলি তার 4.5 ফুট। সিরাজই সব থেকে আছে। জগৎ শেঠ নিশ্চয় নাম শুনেছেন। এটা সমস্ত কাঠগোলা বাগান, কাঠগোলা বাগান। হ্যাঁ, এটা হচ্ছে এটাও কাঠগোলা বাগানের ভেতরে। এটাও গেটটা কাঠগোলা বাগানের। এটা ইমামবাড়াটা হাজারদুয়ারির সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে ছিল নবাব মুর্শিদ কুলি খাঁর রাজধানী। শেল সেতু ধ্বংস হয়ে যাওয়ার পর মির্জাফরের দ্বিতীয় বেগম মন্নি বেগম এটা তৈরি করে, যেটা এখন আপাতত নবাব বাহাদুর হাই স্কুলটা মন্নি বেগম তৈরি করে। পরে মন্নি বেগমের 2 ছেলে ওই ইংরেজ আমলে নবাবিও পেয়েছিলেন। এটা হাজারদুয়ার, এটা নিয়ে চলে। এবার আমরা একটা মন্দির দেখতে পেয়ে সাদা কাজটা স্যার পুরনো, এরা এই যে পুরনো কাজ কিছু কিছু রেখে দিয়েছে যাতে যারা শিক্ষিত পর্যটন সবাই তো বুঝতে পারে না, যেমন আপনাদের মতো লোক দেখেই বুঝে ফেললেন। আমি সব অভিজ্ঞতা না থাকলে বুঝতে পারবো না। এই যে শিবের মন্দিরটা এই 22 বিঘা জায়গার মধ্যেই ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন এই জায়গাটাকে অ্যাকোয়ার করলেন, ব্যারিকেড দিয়ে শিবের মন্দিরটাকে বের করে মন্দিরের যে সংস্কার পুজো পার্বণ ইত্যাদি যাই হোক না কেন, ওই সামনে হিন্দু গ্রাম আছে তারাই করে, এখনো পুজো করে। আর মসজিদকে হেরিটেজ করে দিয়েছে। মসজিদ এখন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের দেখা যায়। ভাই ওই যে মন্দির এই ব্যারিকেডের ভেতরে এবং মিডিলের যে রাস্তাটা এখন সাইড দিয়ে ওই সাইড দিয়ে করেছে, ওই পাহাড়ি রাস্তা। কিন্তু এই রাস্তাটা পুরো কিন্তু দূরে যেতে পারবেন, সামান্য দূরে যেমন কোথাও আপনাদের রাস্তাটা